আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা অডিও বুক পাঠ করছি আমি বাফেল। আবারও ফিরে এসেছি আলী ইমাম স্যারের লেখা দুঃসাহসিক অভিযান ইবনে বতুতার ভ্রমণ এর পর্ব 4 নিয়ে। গহীন বনে অভিযান। সুন্দরবনের দুর্গম অঞ্চলে প্রাচীন বাংলার নানা গৌরবজনক অধ্যায়ের নিদর্শন আবিষ্কৃত হয়েছে। পৃথিবীর সবচাইতে বড় ম্যানগ্রোভ বন বলে সুন্দরবন পরিচিত। এই বনের একটা অংশ পড়েছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে। সেখানকার সরস্বতী নদীর কাছে দেউলপোতা ঢিবি খুঁড়ে পুরাবস্তু আবিষ্কৃত হয়েছে। ঢিবির মাথায় ছিল একটি বিশাল প্রাচীন বট গাছ। সেই গাছের অজস্র শিকড় বাকড় ঢিবির চারপাশের এলাকাটাকে জড়িয়ে রেখেছিল। ঢিবিতে কালো পাথরের বিরাট এক স্তূপের ভগ্নাংশ প্রথিত ছিল। সেটি ছিল নবম শতকে তৈরি কোনো এক প্রাচীন মন্দিরের অংশ। সেখানে কয়েকটি তাম্র মুদ্রা পাওয়া গেল। এর ফলে সুন্দরবনের একটি ভিন্ন আকর্ষণ জানা গেল। মণি নদীর পাশে বিশাল কঙ্কন দিঘি। স্থানীয় লোকজনের বিশ্বাস সেখান থেকে শুরু হয়েছে বনবিবির রাজত্বের সীমানা। বাঘের দেবতা হিসাবে সেখানে পূজিত হয়ে থাকে রায়মঙ্গল। কঙ্কন দিঘির আশপাশের নানা মজা দিঘি আর ঢিবি ঘুরে প্রাচীন ইটের দেয়ালের সন্ধান পাওয়া গেল। পাথর ও ধাতুর তৈরি মূর্তি সংগৃহীত হলো। বনের আগাছা আর লতাগুল্ম ঢেকে থাকা স্থান ঘুরে পোড়ামাটির ফলক, পুতুল ও সিলমোহর পাওয়া গেল। এসব ছিল অতীত ইতিহাসের ছেঁড়া পাতার এক যোগসূত্র। কয়েকটি সিলমোহরে উপবিষ্ট বুদ্ধের ছবি ছিল। জটার দেউলের গায়ে লতাপাতা, ফুল, জ্যামিতিক নকশার অপূর্ব অলঙ্করণ ছিল। 1875 সালে সেখানে আবিষ্কৃত তাম্রপাত থেকে জানা যায় দেউলের প্রতিষ্ঠাকাল ছিল 975 খ্রিস্টাব্দ। রাজা জয়চন্দ্র দেব এটি প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে আবিষ্কৃত একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হচ্ছে বৃষের পিঠে নিত্যরত নটরাজ মূর্তি। একটি তামার পাতি উৎকীর্ণ আছে 1118 শতকে সামন্ত রাজা ডম্মনপালের ভূদানের বিষয়টি। সাগরের মুখের কাছে ঢিবিগুলোতে রয়েছে প্রাচীন ভবনের ধ্বংসাবশেষ। পুরাতাত্ত্বিকদের ধারণা সেগুলো গুপ্ত পাল যুগের বসতির চিহ্ন। সেখানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নামাঙ্কিত একটি স্বর্ণ মুদ্রা আবিষ্কৃত হয়েছে। অঞ্চলটি ছিল দুর্গম বনভূমি। একটি দ্বীপে আছে পর্তুগিজ জলদস্যুদের ভগ্ন দুর্গ, আগাছায় ঢেকে থাকা ইটের লম্বা বুরুজ। ওই অঞ্চলটি মুঘল আমলে জলদস্যু হামারদের একটি শক্ত ঘাঁটি ছিল। মুঘল সাম্রাজ্যের পক্ষ থেকে তাদের দমন করার জন্য বহুবার প্রচেষ্টা নেওয়া হয়েছিল। দ্বীপের কিংবদন্তিতে আছে চাঁদ সওদাগরের বিখ্যাত সপ্তডিঙ্গার বহরের কথা। সেখানে আছে তামাটে লাল পাথরের তৈরি সূর্য মূর্তি। পাওয়া গেছে তাম্র মুদ্রা, লাল, কালো ও উজ্জ্বল কালো মাটির পাত্র, পুতির মালা, পোড়ামাটির চিত্রিত ফলক। পুরাতাত্ত্বিকদের মতে এসব নিদর্শন খ্রিস্টপূর্ব যুগ থেকে পাল সেন আমল পর্যন্ত এক বর্ধিষ্ণু মানব বসতির পরিচয়কে বহন করে। যেসব জায়গা থেকে প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে তা হলো গরানবাগ, মইপিট, সাগরদ্বীপ, হাতিরাগার, পাকুড়তলা। সুন্দরবনের প্রত্নসম্পদ সম্পর্ক তথ্য প্রদান করেছেন সতীশচন্দ্র মিত্র তার রচিত যশোহর খুলনার ইতিহাস গ্রন্থে। 1914 খ্রিস্টাব্দে গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। 1923 সালে সতীশচন্দ্র মিত্র সুন্দরবনের নানা স্থানে প্রাপ্ত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বহু দেবদেবীর প্রস্তর মূর্তির বিবরণ প্রকাশ করেন। রবীন্দ্রনাথ তখন লেখককে অভিনন্দন জানিয়ে লিখেছিলেন, আপনি ঐতিহাসিক, আপনাকে কথা বলা বাহুল্য যে আপনি ইতিহাস দেশের গৌরব ঘোষণার জন্য নহে, সত্য প্রকাশের জন্য। আপনার ইতিহাসে আমাদের দেশের পাঠকেরা সত্য সন্ধানের কঠিন সাধনা উপলব্ধি করিতে পারিবে, ইহাই আমি আশা করি। রহস্যময় সুন্দরবন সম্পর্কে লিখেছিলেন ব্রিটিশ প্রকৃতিবিজ্ঞানী ডাল্টন হুকার। উদ্ভিদ অনুসন্ধানের জন্য তিনি 1848 সালে সুন্দরবন ভ্রমণ করে লিখেছিলেন, এখানকার ম্যানগ্রোভ বনটি বিশাল, অঢেলো নদী নালা, পাড়ে ঘন জঙ্গল, বেশিরভাগই ছোট ছোট গাছ। ওগুলোকে ছাড়িয়ে উঠেছে লম্বা লম্বা পাম। জাহাজের মাস্তুলে উঠে গোটা বনের শোভা দেখলাম। শ্যামলিমা ভরা এক বিস্তীর্ণ জলাভূমি, তাতে ছড়ানো রয়েছে নদী নালার চাল। পাড়ে গোলপাতার বন, পানিতে ভাসছে ওগুলোর অজস্র ফল। ডাঙায় কাদার কুমির, বনের ফাঁক ফোকরে হরিণের পাল, আছে কেওড়া, সুন্দরী,
হোগলা গাছ। লোকেরা এখানে মাছ শিকারের জন্য ভোঁদর পোষে। 1862 সালে ইতিহাসবিদ উইলিয়াম হান্টার লিখেছেন, মোহনা নদী নালা দ্বারা বেষ্টিত নানা আকার ও আয়তনের দ্বীপের চটপাকার একটি এলাকা। খুলনার প্রখ্যাত আইনজীবী AFM আব্দুল জলিল বহুবার সুন্দরবনের গভীরে গিয়ে প্রাচীন সভ্যতার নিদর্শনের নানা তথ্য সংগ্রহ করেছেন। প্রখ্যাত সাংবাদিক মোহাম্মদ তোয়াহা সুন্দরবনের বিভিন্ন প্রত্ন নিদর্শনের প্রতিবেদন দৈনিক পত্রিকাসমূহে ধারাবাহিকভাবে প্রকাশ করেন। সুন্দরবনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কারের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছেন কালিদাস দত্ত। প্রাচীন বাংলার ইতিহাস উদ্ধারের ক্ষেত্রে তিনি ছিলেন এক নিবেদিত প্রাণ। সুদীর্ঘ 50 বছর ধরে একাগ্র নিষ্ঠা, গবেষণা ও সাধনায় তিনি সুন্দরবনের গভীর অন্ধকারাচ্ছন্ন অতীত ইতিহাসের প্রতি আলোকপাত করেছেন। এই আবিষ্কারের ক্ষেত্রে নিঃসন্দেহে তিনি ছিলেন একজন দুঃসাহসী অভিযাত্রী। 1924 খ্রিস্টাব্দে বৈষয়িক কাজের জন্য কালিদাস দত্ত প্রথম সুন্দরবনে যান। নৌকা করে তিনি গভীর জঙ্গলের ভেতরে প্রবেশ করেন। জীবনের ঝুঁকি নিয়ে সেখানে গিয়েছিলেন রোমাঞ্চপ্রিয় এই মানুষটি। তার চোখে পড়ে লতা গুল্মে ঢেকে থাকা প্রাচীন অট্টালিকার ধ্বংসাবশেষ। গহীন বনের ভেতরে এ ধরনের নিদর্শন সমূহ দেখে তিনি বিস্মিত হন। তিনি ধারণা করেন সেখানে একদা জনবসতি ছিল। এই বিষয়টি তাকে প্রচণ্ডভাবে আলোকিত করে। তার পিতা কাশীনাথ দত্ত ছিলেন বঙ্কিমচন্দ্রের স্নেহভাজন। প্রথম বাঙালি ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্রের পেশাগত জীবন শুরু হয়েছিল সুন্দরবনের নিকটবর্তী মোড়লগঞ্জে। বঙ্কিমচন্দ্র সুন্দরবনের অভ্যন্তরে প্রাচীন বাংলার পুরাকীর্তির নিদর্শন রয়েছে বলে ধারণা করতেন। কালিদাস দত্ত তার পিতার কাছে থেকে বঙ্কিমের এই ধারণার কথা জেনেছিলেন। বঙ্কিমচন্দ্র এই কথা বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন যে বাংলার ইতিহাস সকলকেই রচনা করতে হবে। গহীন বনের ভেতরের ভগ্নস্তূপগুলো দেখে কালিদাস দত্ত অনুপ্রাণিত হলেন। তার মাঝে গভীর বিশ্বাস জন্মালো যে সেখানে আগাছায় আবৃত রয়েছে প্রাচীন বাংলার ইতিহাসের অনেক অজানা অধ্যায়। ইতিহাসের করাল গ্রাসে তা কালের গর্ভে পতিত হয়েছে। মাটির নিচে রয়েছে লুপ্ত জনপদের স্বাক্ষর। হিংস্র জীবজন্তুর ভয়ে সেখানে সহজে মানুষজন যায় না। মাঝে মাঝে বাওয়ালি বা মধু সংগ্রহকারী মোয়ালদের চোখে হয়তো পড়ে এসব ধ্বংসাবশেষ। তারা যেহেতু ইতিহাস সচেতন নয়, সে কারণে সেগুলোর গুরুত্ব তেমন বুঝতে পারে না। এরপর কয়েক বছর শীতকালে সুন্দরবনে ভ্রমণ করলেন কালিদাস দত্ত। নৌকা যোগে ও পদব্রজে গেলেন নানা দুর্গম স্থানে। ভগ্ন মন্দির, গড়, ইটের স্তূপ, বহু মজা দিঘির তথ্য সংগ্রহ করলেন। সেসবের আলোকচিত্র গ্রহণ করলেন। সেসব স্থান থেকে গুপ্ত, পাল ও সেন যুগের অনেক প্রস্তর, ধাতু ও মাটির তৈরি মূর্তি ও পুরাবস্তু সংগ্রহ করলেন। সাপোৎসংকুল গভীর অরণ্যে সে সময় কালিদাস দত্তকে অসংখ্যবার মারাত্মক বিপদের সম্মুখীন হতে হয়েছিল। তাকে রাত কাটাতে হয়েছে নদীতে ছোট নৌকায় কষ্ট করে। এসব বিপদকে তিনি তুচ্ছ জ্ঞান করেছেন, কষ্টকে মোটেই গুরুত্ব দেননি। বছরের পর বছর ধরে পুরাকীর্তি আবিষ্কারের জন্য কাজ করে গেছেন। আগ্রহের সাথে পুরাবস্তু সংগ্রহ করেছেন। তার এসব আবিষ্কার আর সংগ্রহের বিষয়ে ভারতবর্ষ ও পঞ্চপুষ্প পত্রিকাতে নিবন্ধ প্রকাশ করেন। এসব নিবন্ধ প্রকাশিত হলে সুধী সমাজ সচেতন হয়। তিনি এখন লাভ করেন একজন ঐতিহাসিক মর্যাদা। তিনি বরেন্দ্র সমিতির আমন্ত্রণে সুন্দরবনের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে বক্তব্য প্রদান করেন। তার আবিষ্কার ও গবেষণা বিদেশেও যথেষ্ট সমাদৃত হয়। তার কারণে সুন্দরবন অঞ্চল প্রাচীন বাংলার মানচিত্রে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে। তার আগ্রহ ছিল ভূবিদ্যা, ভূগোলবিদ্যা ও প্রত্নতত্ত্ব। তিনি কালীঘাটের খালকে আদিগঙ্গা হিসাবে চিহ্নিত করেন। তার সমুদ্রমুখী গতিপথের বিস্তৃত বিবরণ দেন। নদীর দুতীরের সভ্যতার অর্থনৈতিক কাঠামো সম্পর্কে নতুনভাবে আলোকপাত করেন। তাকে ভাগীরথী, সরস্বতী ও যমুনা নদীর গতিপথ ও প্রাচীন প্রবাহ সম্পর্কে বিশেষজ্ঞ ভাবা হতো। পুরানো দলিলপত্রে দারিক জাঙ্গাল নামে যে পথের উল্লেখ ছিল তা তিনি চিহ্নিত করতে সক্ষম হন। এই জন্য সাহসী অভিযাত্রীর মতো তাকে বহু দুস্তর পথ অতিক্রম করতে হয়েছে। তার একাগ্র নিষ্ঠার জন্য আবিষ্কৃত হয়েছে বহু অজানা অধ্যায়। বাংলা সাহিত্যের মঙ্গল কাব্যে বর্ণিত সওদাগরদের সমুদ্র যাত্রার পথকে তিনি চিহ্নিত করেছেন। তীর্থযাত্রীরা যেত খাড়ির জাঙ্গাল দিয়ে। এই পথ ধরে চৈতন্যদেব নীলাচলে গিয়েছিলেন। এসব তথ্যের ভিত্তিতে রাজা প্রতাপাদিত্যের সময়কালে সুন্দরবনের গভীরে নির্মিত জটার দেউলকে তিনি আবিষ্কার করেন। 10ম শতাব্দীর শেষ দিকে দেউলটি নির্মিত হয়েছিল। তার উদ্যোগেই এই গুরুত্বপূর্ণ
রেখো দেউলটিকে সংরক্ষণের তালিকায় অন্তর্ভুক্ত হয়। কালিদাস দত্ত গড়ে তোলেন এক সংগ্রহশালা। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে যে নদী বিধৌত সুন্দরবনে উন্নত মানের সভ্যতার অবস্থিতি ছিল তা তিনি প্রমাণ করেন। পাল ও সেন যুগে এই সভ্যতার বিশেষ প্রসার ঘটেছিল। তাম্রপাত থেকে এ সম্পর্কে জানা যায়, তিনি প্রমাণ করেন দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূল অঞ্চলে প্রাচীন বর্ধমান ভুক্তি ও পঞ্চবর্ধনের মধ্যবর্তী সীমারেখা ছিল আদিগঙ্গা। সুন্দরবনের বহু স্থান থেকে কালিদাস দত্ত পুরাকীর্তি চিহ্ন আবিষ্কার করেছিলেন। সুন্দরবন অঞ্চলে পূজিত লৌকিক দেবতা রায়মঙ্গল ও গাজী পীরকে ইতিহাসে স্থান দিয়েছেন। পাঁচালী ও পালাগান থেকে তথ্য সংগ্রহ করেছেন। মঙ্গল কাব্যের উপাখ্যান থেকে সূত্র নিয়ে তার ঐতিহাসিক যথার্থতা প্রমাণ করেছেন। পর্তুগিজ পর্যটক। চট্টগ্রামের সঙ্গে ইউরোপের সম্পর্ক ছিল অত্যন্ত প্রাচীন। ভাস্কো দা গামা এই অঞ্চলের জলপথ আবিষ্কার করে এক যুগান্তকারী ঘটনার সৃষ্টি করেন। এরপর থেকে এই অঞ্চলে পর্তুগিজরা নিয়মিতভাবে আসতে থাকে। প্রথম যে পর্তুগিজবাসী বাংলাদেশে এসেছিলেন তার নাম জোয়াও কোত্রোলো। আনুমানিক 1515 খ্রিস্টাব্দের কোনো এক সময়ে তিনি চট্টগ্রামে এসেছিলেন। তখন বাংলাদেশের শাসক ছিলেন সুলতান হোসেন শাহ। পর্তুগিজ পর্যটকরা লিখেছিলেন, চট্টগ্রামের প্রাদেশিক শাসনকর্তার সঙ্গে পারস্য উপসাগরের সন্নিহিত কোনো দেশের আদিবাসীদের রক্তের সম্পর্ক ছিল। কোয়েলো রাজদূত হিসেবে তখনকার রাজধানী গৌড়ে না থেকে চট্টগ্রামেই বেশি থাকতেন। তার বিবরণিতে আছে, চট্টগ্রাম ছিল বঙ্গের প্রধান বন্দর ও বাণিজ্য কেন্দ্র। কোয়েলোর আগমনের কিছুদিন পরে গোয়ার শাসনকর্তা এলবার গড়িয়া 4টি জাহাজের এক নৌবহর পাঠিয়েছিলেন চট্টগ্রামে। ওই নৌবহরের নেতা ছিলেন সিলভেইরো চট্টগ্রাম বন্দরের কিছু দূরে তার জাহাজগুলোকে নোঙর করেন এবং একজন বার্তাবাহককে পাঠান চট্টগ্রামের শাসনকর্তার কাছে। তারা চেয়েছিলেন চট্টগ্রামে বাণিজ্য কুঠি স্থাপন করতে এবং পর্তুগিজদের জন্য ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা প্রার্থনা করতে। কোয়েলো যেহেতু চট্টগ্রামের শাসনকর্তার দরবারে অবস্থান করছিলেন, সেজন্য শাসনকর্তা তার দরবারে অন্য একজন পর্তুগিজ দূতের প্রয়োজনীয়তা অনুভব করলেন না। এই ঘটনায় সিলভেইরো ক্রোধান্বিত হলেন। তিনি তখন গোলাম আলী নামে চট্টগ্রামের শাসনকর্তার এক আত্মীয় একজন মুসলমান সওদাগরের 2টি বাণিজ্য তরী মাঝ সমুদ্রে দখল করলেন। এই জাহাজগুলো পণ্য নিয়ে গুজরাটের বন্দরে যাচ্ছিল। জাহাজের ক্যাপ্টেন চট্টগ্রামের শাসনকর্তার কাছে এই লুটের ঘটনা বর্ণনা করলেন। এতে শাসনকর্তা অত্যন্ত ক্রোধান্বিত হন এবং কোয়েলোকে ডেকে তার দেশবাসীর অপকীর্তির কথা জানান। কোয়েলো আপ্রাণ চেষ্টা করেছিলেন সিলভেইরোকে ভালো পথে ফিরিয়ে আনার জন্য। সিলভেইরো তখন স্থলে অবতরণ করতে না পেরে জাহাজে রয়ে গেলেন। সেখানে খাবারের অভাব দেখা দিল। এরপর তিনি চট্টগ্রামের অদূরে আরও একটি শস্যভর্তি জাহাজ লুট করলেন। এই সমস্ত ঘটনায় চট্টগ্রামের শাসনকর্তা ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং সিলভেইরোকে দমন করলেন। বাংলাদেশের প্রাচুর্য এবং ধন সম্পদের লোভে পর্তুগিজরা এই দেশে আসত। প্রতি বছর পর্তুগিজ শাসনাধীন গোয়া কর্তৃপক্ষ বাংলাদেশে পণ্যবাহী নৌবহর পাঠাত। 1528 খ্রিস্টাব্দে জুসার্টের নেতৃত্বে এক পর্তুগিজ নৌবহর চট্টগ্রাম আসার পথে প্রচণ্ড সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে পেগুর কাছে বিধ্বস্ত হয়। চট্টগ্রামের কয়েকজন জেলে পেগুর নদী তীরে মাছ ধরার কাজে নিযুক্ত ছিল। জুসার্টে ও তার সঙ্গীরা কোনো রকম ভাবে কূলে অবতরণ করে। চট্টগ্রামের জেলেদের কাছে তারা আশ্রয় পায়। ওই জেলেরা তাদের দক্ষিণ চট্টগ্রামের খোদাবক্স খায়ের রাজ্যে নিয়ে আসে। এই রাজ্যটি তখন শঙ্খ নদীর দক্ষিণ তীর থেকে আকিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। চট্টগ্রামে উত্তরাঞ্চল ছিল অন্য একজন হোসেন শাহী শাসনকর্তা মির্জা খাঁর অধীনে। দুজনের মধ্যে সবসময় ক্ষমতার তীব্র লড়াই ছিল। খোদাবক্স খাঁ বন্দী করলেন পর্তুগিজদের। মির্জা খাঁর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদের বাধ্য করা হলো। ওই সময় জুসার্টের যে 2টো জাহাজ সামুদ্রিক ঝড়ে পথভ্রষ্ট হয়েছিল, সেগুলো চকরিয়া বন্দরে উপস্থিত হলো। একটি জাহাজের ক্যাপ্টেন ছিল জোয়াও কোয়ালো। তারা জাহাজের সমস্ত পণ্যের বিনিময়ে খোদাবক্সের কাছে জুসার্টের মুক্তি চাইল। খোদাবক্স তাতে রাজি হননি। বন্দী পর্তুগিজরা তখন কারাগার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় স্থানীয় কয়েকজন তান্ত্রিক ব্রাহ্মণ নরবলি দেওয়ার জন্য এক যুবকের সন্ধান করছিল। জুসার্টের এক ভাইপোকে ওই ব্রাহ্মণদের কাছে
বিক্রি করা হয়। পর্তুগিজ পর্যটক ও নাবিকদের বর্ণনা থেকে তখনকার অনেক বিচিত্র তথ্য জানতে পারা যায়। কোনো কোনো জলযানের কক্ষে থাকতো সোনা, রূপা বা তামার পাতে মোড়ানো। সেগুলো রং করার বিশেষ পদ্ধতি ছিল। দুই প্রস্থ রূপো দিয়ে তখন বহির্গামী জাহাজ তৈরি করা হতো। এর উপরে থাকতো এক প্রস্থ আচ্ছাদন। শন ও চুন একসঙ্গে পিষে তার সঙ্গে এক ধরনের গাছের তেল মিশিয়ে একটি পদার্থ তৈরি করা হতো, যে পদার্থ জাহাজের তলদেশে মাখানো হতো। জাহাজে থাকতো একটি ডেক। জাহাজের আয়তন অনুসারে কেবিনের সংখ্যা কম বেশি ছিল। গোটা জাহাজকে এমনভাবে ভাগ করা হতো যাতে কোনো ধরনের দুর্বিপাকে জাহাজের এক অংশ ধ্বংস হয়ে গেলেও বাকি অংশ ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। তখনকার কয়েক ধরনের নৌযানের নাম হচ্ছে কাতারি, মানিকি, পাতেলা, জেলিয়া, টাটারি, সুলু, পিয়ারা, পাসবা, উলা, সালওয়ার। পর্তুগিজ নাবিকেরা ব্যবহার করত জেলিয়া। এগুলো ছিল দ্রুতগামী নৌযান, আকারে লম্বা ও সরু। এতে পাল খাটানো হতো না। 38 থেকে 40 দাঁড়ে এই নৌকা চলত। পর্তুগিজ জলদস্যুরা এই ধরনের ছিপ নৌকো ব্যবহার করে তখন বাংলাদেশের গ্রামাঞ্চলে প্রচন্ড আতঙ্কের সৃষ্টি করত। পর্তুগিজ ঐতিহাসিকদের লেখায় তখনকার বাংলাদেশের অনেক ঘটনার বিবরণ পাওয়া যায়। খাজা শিহাবুদ্দিন তখন পর্তুগিজদের উপর প্রতিশোধ নেবার চেষ্টা করেন। শিহাবুদ্দিন একাধিক জাহাজ লুট করেছিলেন। শিহাবুদ্দিন একটি শর্তে তখন জুসার্টের জামিনদার হতে রাজি হলেন। যদি পর্তুগিজরা তার লুট করে নিয়ে যাওয়া জাহাজ অন্য সময় তাকে ফিরিয়ে দেয়, তবে পর্তুগিজ মুদ্রায় 3000 ক্রুসেডর দিয়ে তিনি খোদাবক্সের কাছ থেকে তাদের মুক্তি আদায় করে দেবেন। পর্তুগিজরা এই প্রস্তাবে রাজি হয়। এই ব্যবস্থা অনুযায়ী জুসার্ট মুক্তি পায়। বাংলার সুলতান নসরত শাহের সময় পর্তুগিজরা বাংলাদেশে বাণিজ্য কুঠি স্থাপনের জন্য চেষ্টা করেন। এই সময় পর্তুগিজ ঐতিহাসিকদের বিবরণীতে পাওয়া যায়, যদিও সিলভেইরোর বাংলাদেশে আগমন ফলপ্রসূ হয়নি, তবুও তারপর থেকে পর্তুগিজদের মধ্যে প্রতি বছর বাংলাদেশে একখানি করে সওদাগরি জাহাজ পাঠাবার প্রথা চালু হয়। 1526 খ্রিস্টাব্দে পর্তুগিজ গভর্নর লোপো ভাস দে সাম্পোরো এক বাণিজ্য জাহাজ বাংলায় পাঠান। রুইভাস পেরেরা নামে এক ব্যক্তির পরিচালনাধীন ছিল এটি। পেরেরা চট্টগ্রামে পৌঁছে দেখেন সেখানে খাজা শিহাবুদ্দিন নামে এক ইরানি বণিকের একটি জাহাজ রয়েছে। এটি পর্তুগিজ রীতিতে তৈরি। এর উদ্দেশ্য অন্যান্য বাণিজ্য জাহাজের দ্বারা লুট করে তারা দোষ পর্তুগিজদের ঘাড়ে চাপানো। পেরেরা এই জাহাজটি অধিকার করে নিজের সঙ্গে নিয়ে গেলেন। এরপর 1528 খ্রিস্টাব্দে মার্তিনা আফেসেন্দে মেলো নামে একজন পর্তুগিজ ক্যাপ্টেন তার জাহাজ নিয়ে অন্য জায়গায় যেতে যেতে ঝড়ে দক্ষিণ বাংলার উপকূলের কাছে কোনো এক জায়গায় এসে পড়েন। সেখানকার কয়েকজন জেলে তাকে চট্টগ্রামে পৌঁছে দেওয়ার নাম করে চকরিয়ায় নিয়ে যায়। সেখানকার শাসনকর্তা খোদাবক্স খান এই সময় একজন প্রতিবেশী ভূস্বামীর সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিলেন। পর্তুগিজদের পেয়ে তিনি তাদের বন্দী করে বলেন যে তার পক্ষ হয়ে যুদ্ধ করলে তিনি তাদের মুক্তি দেবেন ও নিরাপদে তাদের গন্তব্যস্থলে ছুটে যেতে দিবেন। পর্তুগিজরা তার হয়ে যুদ্ধ করে তাকে যুদ্ধে জেতালো, কিন্তু খোদাবক্স খান পর্তুগিজদের মুক্তি না দিয়ে বিশ্বাসঘাতকতা করে চট্টগ্রামের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত শহরে তাদের বন্দী করে রাখলেন। এদিকে দুয়ার্তে মেন্দেস ও জা কোত্রেলো নামে আফেন্সে দে মেলোর দলের 2 জন লোক তাদের জাহাজ নিয়ে চকরিয়ায় এসে উপস্থিত হন এবং তাদের জাহাজের সমস্ত জিনিস নিয়েও খোদাবক্স তাতে সন্তুষ্ট না হয়ে আরো বেশি চান, কিন্তু তাদের কাছে তখন আর কিছুই ছিল না। দে মেলো তার দলের সঙ্গে পালিয়ে এসে কোত্রেলোর সঙ্গে যোগ দেবার চেষ্টা করেন, কিন্তু এই চেষ্টা ব্যর্থ হয়। উপরন্তু তার রূপবান ও তরুণ বয়স্ক ভ্রাতুষ্পুত্র ভাস দে মেলোকে ব্রাহ্মণেরা ধরে দেবতার কাছে বলি দেয়। এ সময় নুনো দো কুনহা ছিলেন গোয়ার পর্তুগিজ গভর্নর। তিনি বাংলায় বাণিজ্য শুরু করার ব্যাপারে বিশেষভাবে উৎসাহী ছিলেন। পূর্বোক্ত ইরানি বণিক খাজা শিহাবুদ্দিন তার কাছে নিজের লুট হওয়া জাহাজটি জিনিসপত্র সমেত ফিরে পেতে চান এবং বলেন যে ফিরে পেলে 3000 ফুট ক্রুজেডের বিনিময়ে তিনি আফেন্সে দে মেলোকে মুক্তি করিয়ে দেবেন। পর্তুগিজ গভর্নর তার জিনিসপত্র সমেত ফিরিয়ে দিলেন। খাজা শিহাবুদ্দিন 1521 খ্রিস্টাব্দে আফেন্সে দে মেলোকে মুক্ত করিয়ে তার ভাই খাজা শকরুল্লাহর সঙ্গে গোয়ায় পৌঁছে দিলেন। এরপর তিনি পর্তুগিজদের বিশেষ বন্ধু হয়ে পড়লেন। বাংলার সুলতান নসরত শাহের সঙ্গে একটি গোলাযোগপূর্ণ বিষয় নিষ্পত্তি করার জন্য এবং নিরাপদে হরমুজে যাবার জন্য তিনি পর্তুগিজ জাহাজে সাহায্য চাইলেন। বললেন তাকে সাহায্য করলে তিনি পর্তুগিজরা যাতে বাংলায় অবাধে বাণিজ্য করার সুবিধা লাভ করে, এমনিকি যাতে চট্টগ্রামের দুর্গ নির্মাণ করার অনুমতি লাভ করে, তার জন্য বাংলার সুলতানের উপর তার প্রভাব প্রয়োগ করবেন। পর্তুগিজ গভর্নর এই প্রস্তাবে রাজি হন, কিন্তু এ সম্বন্ধে
আর কিছু ঘটাবার আগেই 1532 সালে নসরত শাহের মৃত্যু হয়। এরপর সুলতান ফিরোজ শাহ বাংলার সিংহাসনে আরোহণ করেন। তার পক্ষে 3 মাসের বেশি রাজ্য শাসন করা সম্ভব হয়নি। তার পিতৃব্য গিয়াসউদ্দিন মাহমুদ শাহ পর্তুগিজদের সাহায্য পেয়েছিলেন। 1533 খ্রিস্টাব্দে গোয়ায় পর্তুগিজ শাসনকর্তা জুসার্টের নেতৃত্বে 5টি জাহাজে 200 নৌসেনা পাঠিয়েছিলেন চট্টগ্রাম বন্দরে। জুসার্টকে নির্দেশ দেওয়া হয়েছিল তিনি যেন বাংলার সুলতানের কাছ থেকে চট্টগ্রামে বাণিজ্য কুঠি নির্মাণের ব্যবস্থা মঞ্জুর করিয়ে দেন। পণ্যের উপর শুল্ক ধার্যের ব্যাপারে তার সাথে স্থানীয় শুল্ক আদায় কর্তৃপক্ষের সঙ্গে বাদানুবাদ শুরু হল। 13 জন পর্তুগিজকে প্রচুর উপঢৌকন দিয়ে রাজধানী গৌড়ে সুলতানের কাছে পাঠানো হলো। এই উপঢৌকন ছিল আসলে লুণ্ঠিত মাল। গামিয়া নামে এক পর্তুগিজ জলদস্যু এই মালগুলো একজন মুসলমান সওদাগর জাহাজ থেকে মাঝ সমুদ্রে লুট করেছিলেন। সুলতান মাহমুদ শাহ যখন বুঝতে পারলেন উপঢৌকনগুলো লুণ্ঠিত মাল, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি নির্দেশ দিলেন পর্তুগিজদের বন্দী করার জন্য। চট্টগ্রামের পর্তুগিজদের বন্দী করার জন্য আরও একটি নির্দেশ পাঠানো হলো। সিকান্দার শাহের মৃত্যুর পর সেলিম শাহ সিংহাসনে আরোহণ করেন। তিনি ছিলেন পর্তুগিজদের উপর সদয়। 1591 খ্রিস্টাব্দে তিনি পর্তুগিজ আমদানি পণ্যের উপর শতকরা 3 ভাগ শুল্ক হ্রাস করে দেন। পর্তুগিজ ভ্রমণকারী গেরুয়েরে লিখেছেন, প্রায় সমস্ত চট্টগ্রাম বন্দরই পর্তুগিজদের দিয়ে দেওয়া হয়, কারণ তারা নানাভাবে সাহায্য করেছিল। এই সময় চট্টগ্রামের পর্তুগিজরা খ্রিস্ট ধর্ম প্রচারের অনুমতি পায়, কিন্তু পর্তুগিজ জলদস্যুদের ক্রমাগত অত্যাচারে সবাই চরম অতিষ্ঠ হয়ে ওঠে। তাদের উৎখাত করার জন্য বাকলা রাজ আরাকান রাজের সঙ্গে এক জোট গঠন করেন। 1602 খ্রিস্টাব্দে 8 নভেম্বর আরাকান রাজ্যের এক নৌবহর পর্তুগিজদের উপর মারাত্মক আক্রমণ চালায়। গেরুয়েরোর বিবরণে দেখা যায় চট্টগ্রামের প্রায় সমস্ত পর্তুগিজ দুর্গ ও তাদের আবাসগৃহ ধ্বংস করা হয় ও বহু পর্তুগিজকে বন্দী করা হয়। তখন এই অঞ্চলে পর্তুগিজদের বড় নৌঘাঁটি ছিল সন্দ্বীপে। ওই নৌবহরের অধিনায়ক ছিলেন কারভালো। তিনি চট্টগ্রামের পর্তুগিজদের সাহায্য করার জন্য ছুটে এলেন। ওই যুদ্ধে আরাকান নৌবহর বিধ্বস্ত হয়। চট্টগ্রাম পর্তুগিজদের হাতে সাময়িকভাবে দখল হয়। 1612 খ্রিস্টাব্দে সেলিম শাহের মৃত্যুর পর হোসেন শাহ আরাকান রাজ্যে অধীশ্বর হন। চট্টগ্রামের শাসনকর্তা ছিলেন তার ছোট ভাই। হোসেন শাহ চেয়েছিলেন ওই অঞ্চলকে পর্তুগিজদের প্রভাব মুক্ত করতে। তিনি তার অভিযানে সফল হয়েছিলেন। সন্দ্বীপ থেকে পর্তুগিজদের উৎখাত করেছিলেন তিনি। সে সময় পর্তুগিজরা এই অঞ্চলে যে আতঙ্কের সৃষ্টি করেছিল, তাতে এই অঞ্চলকে তখন বলা হতো হামারদের মুল্লুক। 1630 খ্রিস্টাব্দে ব্রিটন নামে একজন ইংরেজ ভ্রমণকারী চট্টগ্রামকে আখ্যায়িত করেছিলেন পর্তুগিজ আড্ডা বলে। পাদ্রী মান্দ্রিক যখন চট্টগ্রাম ভ্রমণে আসেন, তখন তিনি চক্রশালা, দেওয়াং অঞ্চলে বহু পর্তুগিজ উপনিবেশ ও জমিদারি দেখতে পেয়েছিলেন। একসময় ধীরে ধীরে পর্তুগিজদের আধিপত্য এই অঞ্চলে থেকে চলে যায়। চট্টগ্রাম বন্দরকে পর্তুগিজরা বলতো পর্তোগ্রান্ডো বা রাজকীয় বন্দর। 1602 সালে পর্তুগিজরা চট্টগ্রামে আরাকান শাসক দ্বারা উৎপীড়িত হয়ে সন্দ্বীপে গিয়ে ঘাঁটি স্থাপন করে। এর আগে সন্দ্বীপ ছিল বাকলা রাজ্যের শাসনে। পরে গৌড়ের শাসনভুক্ত হয়। 1565 থেকে 86 সালের দিকে সন্দ্বীপের মুসলমানরা পর্তুগিজদের প্রতি সৌজন্য বজায় রেখেছিল। বাকলা রাজ্যের অনুগত কারাভাল্লো ও মেলোজের যুক্ত বাহিনী সন্দ্বীপ দখল করে নেয়, কিন্তু 1602 সালে আরাকান রাজ তাদের বিতাড়িত করে সন্দ্বীপ পুনরায় অধিকার করে। কারাভাল্লো তখন তার অনুচরদের নিয়ে পালিয়ে শ্রীপুরে গিয়ে আশ্রয় নেয়। 1607 সালে আরাকান রাজ দেয়াং দখল করে। দেয়াং এর পর্তুগিজ বাসিন্দাদের কয়েকজন নিহত হয়, কিন্তু মেঘনার দ্বীপাঞ্চলে পালিয়ে যায়। মোগল নৌসেনাপতি ফতেহ খান সন্দ্বীপ দখল করে চাকরি ছেড়ে দিয়ে স্বাধীনভাবে রাজত্ব করতে থাকেন। তিনিও পর্তুগিজদের উচ্ছেদ করেন। পর্তুগিজ দস্যু গঞ্জালিস ক্রমে শক্তিশালী হয়ে ওঠেন এবং নিজেকে সন্দ্বীপের স্বাধীন রাজা হিসাবে ঘোষণা করেন। তিনি 9 বছর সন্দ্বীপে রাজত্ব করেন। 1616 সালে আরাকান রাজের হাতে পর্যদস্ত হয়ে পালিয়ে যান। এরপর পর্তুগিজরা আর কোনো দিন এখানে রাজনৈতিক প্রভাব লাভ করতে পারেনি। পর্তুগিজ পর্যটক সেবাস্টিন মান্দ্রিক 1618 খ্রিস্টাব্দে বাংলাদেশে এসেছিলেন। তার বর্ণনাতে বাংলাদেশ পর্তুগিজদের চেয়ে বিবরণ পাওয়া যায়, তা হলো পর্তুগিজরা আরাকান রাজ্যের অনুমতি নিয়ে দেয়াংয়ে বাণিজ্য কুঠি নির্মাণ করে। তিনি বন্দর করার জন্যই পর্তুগিজদের সহায়তা করেন। দেয়াং ও তার চারপাশের গ্রামে খাঁটি ও সংকর পর্তুগিজদের সংখ্যা ছিল প্রায় 750। এসব লোক কয়েকটি দলে বিভক্ত ছিল। চট্টগ্রাম দুর্গের ভেতরে একটি টিলার উপর একটি সমাধি আছে, সেটি পীর বদরের আস্তানা হিসাবে পরিচিত। পর্তুগিজরা এই সমাধিকে তীর্থরূপে মানে। কয়েকটি গ্রাম এই সমাধির জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছে। কর্ণফুলীর অপর তীরে চট্টগ্রাম দুর্গের বিপরীত
দিকে একটি উঁচু দুর্গ আছে, সেখানে প্রতিরক্ষার সব উপকরণ মজুদ থাকে। 1586 সাল থেকে এ ব্যবস্থা চালু করা হয়েছে। আরাকান রাজ নিজের নামে চট্টগ্রামে স্বর্ণ মুদ্রা তৈরি করেছিলেন। কর্ণফুলীর মোহনার দক্ষিণ তীরে পর্তুগিজ ঘাঁটির নাম ছিল ফিরিঙ্গি বন্দর। 1514 খ্রিস্টাব্দে পর্তুগিজ পর্যটক দুয়ার্তে বারবোসা বাংলাদেশে এসেছিলেন। তার সমসাময়িক অন্য পর্যটক টম পিরেস আকর্ষণীয় ভ্রমণ বৃত্তান্ত লিখে গেছেন। সেই বিবরণটি ছিল এশীয় বাণিজ্যের উপর প্রত্যক্ষ অভিজ্ঞতা ও দলিল দস্তাবেজের উপর ভিত্তি করে সেই বিবরণ সংকলিত হয়েছিল 1512 থেকে 1515 খ্রিস্টাব্দের মধ্যে। পিরেস লিখেছেন, বাংলাদেশ থেকে রফতানির জন্য 20 রকমের অতি সূক্ষ্ম সাদা সুতি বস্ত্র উৎপাদিত হতো। সমগ্র প্রাচ্য ও ইউরোপের বাজারে এগুলো প্রচুর চাহিদা ছিল। ইউরোপে তুলার চাষ হতো কম, তাই সুতি বস্ত্রের ব্যাপারে এই অঞ্চলের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পেয়েছিল। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের মশলা ইউরোপের চাহিদা মেটাত। মশলার বাণিজ্যে যোগ দিয়ে আরব ও ভারতীয় বণিকেরা বাংলা, দক্ষিণ ভারত ও গুজরাটের বস্ত্র দক্ষিণ পূর্ব এশিয়ায় বিক্রি করে প্রচুর লাভবান হয়েছিল। মশলা বাণিজ্যের ক্ষেত্রে পর্তুগিজেরা ব্যাপক সাফল্যের পরিচয় দিয়েছিল। সমুদ্রে নৌচালনার বিষয়ে পর্তুগাল নানাভাবে ঋণী ছিল জেনোয়ারের নিকট। জেনোয়ার বণিকেরা তখন সন্ধান করেছিল এমন একটা সমুদ্রপথ যাতে একটানা যাত্রা করে মশলার দেশ হিসাবে খ্যাত ভারতবর্ষে পৌঁছানো যায়। জেনোয়ার অনুলিনো ভিগাটো 1291 খ্রিস্টাব্দে জেনোয়া থেকে যাত্রা করে জিব্রাল্টার প্রণালী হয়ে আফ্রিকার উপকূল ধরে দক্ষিণ দিকে এগিয়ে চলেছিলেন। 1317 খ্রিস্টাব্দে পর্তুগালের জাহাজ সমূহের অধিনায়ক ছিলেন জেনোয়াবাসী ম্যানুয়েল মানহা। মশলা বাণিজ্যের জন্য ভারতবর্ষে আসাটাকে পর্তুগিজ বণিকেরা গুরুত্বপূর্ণ বলে মনে করেছিল। এতে পর্তুগালের সম্রাট নাবিক হেনরির ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ভারতবর্ষের মশলার বাজার তখন সম্পূর্ণভাবে ছিল মুসলমানদের হাতে। নাবিক হেনরি চেয়েছিলেন মশলার বাজারটিকে মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নিতে। হেনরি বাছা বাছা গাণিতিক ও মানচিত্রকারক, জ্যোতির্বিদ ও সুদক্ষ নাবিকদের দিয়ে আফ্রিকা ঘুরে ভারতবর্ষে যাবার একটানা জলপথের ব্যাপক অনুসন্ধান চালালেন। পর্তুগিজ নৌশক্তিতে প্রধানত দু ধরনের জাহাজ ছিল। ক্যারাভাল ছিল হালকা দ্রুত গতির জাহাজ, গ্যালিয়ন ছিল ভারী আর ধীর গতির জাহাজ। হেনরি অনুধাবন করতে পেরেছিলেন যে তখনকার দিনে প্রচলিত এই ধরনের জাহাজ দিয়ে এই দীর্ঘ সমুদ্রপথ অতিক্রম করা কোনোভাবেই সম্ভব নয়। সে কারণে তার উদ্যোগে জাহাজগুলোর ব্যাপক উন্নতি সাধন করা হয়। আফ্রিকার সুদীর্ঘ পশ্চিম উপকূলে কোনোদিন কোনো নাবিক তার জাহাজ ফেরায়নি। দূরদর্শী হেনরি তার নাবিকদের উন্নত শিক্ষাদানের জন্য নৌবিদ্যালয় স্থাপন করেছিলেন। তার প্রশিক্ষণপ্রাপ্ত নাবিকেরা সেই পথের সন্ধানে উপকূল ধরে এগিয়ে চলল। পথের সন্ধানে চলতে চলতে আফ্রিকা মহাদেশে পর্তুগিজ সাম্রাজ্যের বীজ বপন করে চলেছিল তারা। পর্তুগিজদের এই দুঃসাহসিক অভিযানের কথা ব্যাপকভাবে প্রচারিত হয়ে গিয়েছিল। খ্রিস্টান জগতের প্রধান ধর্মীয় নেতা পোপ এই অভিযানের সাফল্য কামনা করেছিলেন। তিনি হেনরিকে প্রশংসা করে বলেছিলেন, হেনরি পর্তুগালের সেনাবাহিনীর সাহায্য ছাড়াই কঠিনতম বিপদের মধ্য দিয়ে এবং কঠিনতম পরীক্ষার সম্মুখীন হয়ে তার দ্রুতগামী ক্যারাভালের সাহায্যে মহাসাগরের ওপারে কুমেরুর অঞ্চলগুলোতে অবিরাম অনুসন্ধান করে চলেছেন। তিনি বহু সমুদ্র অতিক্রম করতে সক্ষম হয়েছেন। 1497 খ্রিস্টাব্দে 8 জুলাই পর্তুগালের ট্যাগাস নদীর মুখে বেলেম পোতাশ্রয় থেকে 4টি জাহাজ ভারতবর্ষের দিকে যাত্রা করল। প্রথম দুটি জাহাজের নাম ছিল স্যান গ্যাব্রিয়েল ও স্যান রাফেল। অভিযানের অধিনায়ক ছিলেন বিশ্ববিখ্যাত ভাস্কো দা গামা। 10 মাস 12 দিনের একটানা দীর্ঘ ভ্রমণের পর 1498 খ্রিস্টাব্দের 20 মে তারিখে ভাস্কো দা গামা ভারতবর্ষের জামোরিনের রাজ্য কালিকটের ঘাটে এসে পৌঁছালেন। এভাবেই ভারতবর্ষের সাথে পর্তুগালের ঐতিহাসিক সম্পর্কের সূচনা হলো। এখান থেকেই মশলা যুদ্ধের শুরু। টম পিরেস লিখেছেন, প্রত্যেক বছর 4 বা 5টি জাহাজে করে বাংলাদেশের পণ্য সরাসরি রপ্তানি হতো মালাক্কায়, সুমাত্রার অন্তর্গত পারসেটে। ছোট জাহাজের মালপত্র ছাড়াও চাইনিজ জাং জাতীয় বড় ও ভারী 1টি বা 2টি জাহাজে মালাক্কায় যে দ্রব্য সামগ্রী যেত তার মূল্য ছিল সুতিগ্রস্ত। চিনি বা চাল, লবণ মাখানো শুকনো মাছ, মাংস, সংরক্ষিত তরিতরকারি, আদা, কমলা, লেবু, ডুমো, শশা প্রভৃতি। মালাক্কা থেকে যেসব দ্রব্য আনা হতো তা হচ্ছে বর্নিও থেকে আনা কর্পূর ও গোলমরিচ, লবঙ্গ, জৈত্রী, জায়ফল, চন্দন কাঠ, মতি, রেশম, চিনি, লিউকিও, দ্বীপপুঞ্জের সাদা সবুজ রেশম বস্ত্র, কার্পেট, জাভার তৈরি ছোড়া ও তলোয়ার এবং আরো অনেক কিছু। উত্তর সুমাত্রার অন্তর্গত পারসেট ও পেদিরে বাংলার পণ্যদ্রব্য বিক্রি হতো। এই দুটি বন্দর থেকে বণিকগণ কেনার মতো অতি অল্প দ্রব্যই পেত।
সেজন্য বাংলার সঙ্গে মালাক্কার বাণিজ্যিক সম্পর্ক ছিল খুবই গুরুত্বপূর্ণ। বর্নিও, লিকিউ দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য অঞ্চলে বাংলাদেশের সুতি কাপড় বিক্রি হতো। তাছাড়া সিয়াম, পেগু, বার্মা ও আরাকানের সঙ্গে বাংলার বাণিজ্যিক যোগসূত্র ছিল। পশ্চিম দিকে সিংহল, মালাবার উপকূল, মালদ্বীপ, দেউল, চৌল, কাম্বে অঞ্চলের সাথে বাংলার বাণিজ্যিক সম্পর্ক ছিল। এই বাণিজ্য ছিল অত্যন্ত লাভজনক। সোনা, রূপো, কড়ির ক্রয় বিক্রয় ছিল তখন মুনাফার অন্যতম উৎস। মালাক্কার তুলনায় বাংলার সোনার দাম 6 ভাগের 1 ভাগ বেশি হওয়াতে এবং বাংলা থেকে মালাক্কায় রূপো নিয়ে গেলে তার দাম সেখানে 4 ভাগের 1 ভাগ বেশি হওয়াতে বণিকেরা সোনা রূপোর ব্যবসায় মনোযোগী হতো। তারা কড়ি আমদানি করে যথেষ্ট মুনাফা লাভ করত। কড়ির চাহিদা ক্রয় বিক্রয়ের মাধ্যম হিসাবে এখানে খুব বেশি ছিল। এদেশের মুদ্রা মালাক্কায় চালু ছিল। বণিকগণ মুদ্রা নিয়ে আসতো ও হস্তান্তর করে লাভবান হতো। মালাক্কায় বাঙালি বণিকদের একটি গোষ্ঠী প্রতিষ্ঠা পেয়েছিল। 14 শতকের মাঝামাঝি সময়ে উত্তর সুমাত্রার পার্সিতে বাঙালিদের উপনিবেশ ছিল। 15 শতকের মাঝামাঝি সময়ে এডেন, হরমুজ, কাম্বে ও বাংলার শাসকগণ মালাক্কার সুলতানের কাছে পত্র উপহারদ্রব্য পাঠাতো এবং তাদের দেশে বণিকদের সেখানে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলতে উৎসাহ দিত। পর্তুগিজ পর্যটক টোম পিরেস তার ভ্রমণ কাহিনীতে উল্লেখ করেছেন বাংলার প্রধান নগরী বেঙ্গালা শহর। এ থেকেই রাজ্যের নামকরণ করা হয়েছে। নদীর মোহনা থেকে এই শহরে যেতে 2 দিন সময় লাগে। লোকে বলে সবচাইতে বেশি ভাটার সময় নদীতে 3 ফেদম পানি থাকে। শহরটিতে আনুমানিক 40,000 লোক বাস করে। এই শহরের বাড়িগুলো সবই গেল পাতার কুঁড়ে ঘর, কেবল রাজপ্রাসাদ সুনির্মিত। গঙ্গা নদীর তীরে রাজধানী অবস্থিত। বাঙালিরা বলে এই নদীটি নাকি এসেছে স্বর্গ থেকে। নিকোলা কোস্তি 1410 থেকে 1419 খ্রিস্টাব্দের মধ্যে বাংলাদেশ ভ্রমণ করেছিলেন। ভেনিসের বণিক নিকোলা কোস্তি তার ভ্রমণ কাহিনী লাতিন ভাষায় লেখা। সেই বিবরণে পাওয়া যায় বাংলাদেশের তখনকার কথা। স্থল ও জলপথে বহু অঞ্চল ভ্রমণ করে নিকোলা কোস্তি এসে পৌঁছালেন গঙ্গা নদীর মোহনায়। এই নদী দিয়ে 15 দিন যাওয়ার পর তিনি শেরনাম নামে একটি বিরাট ও বর্ধিষ্ণু নগরে এসে উপনীত হলেন। এই গঙ্গা নদীটি এত বড় যে এর মাঝখানে এলে তার 2 তীর দেখা যেত না। এই নদীর তীরে খুব লম্বা উদ্ভিদ জন্মায়। সেগুলো এত মোটা যে একজন লোক হাত দিয়ে তা জড়িয়ে ধরতে পারত না। এগুলো দিয়ে বাঙালিরা জেলে নৌকা তৈরি করে তা তৈরির জন্য সেই কাজ একটাই যথেষ্ট। হাতের চেটোর চাইতে একটু চওড়া কাঠ ও বাকল দিয়ে তারা নদীর বুকে চলাফেরার জন্য ডিঙি বানায়। ডিঙির গাঁটগুলোর ব্যবধান হবে 1 মানুষ সমান। কুমির এবং অজানা বহু মাছ নদীতে দেখা যায়। নদীর উভয় তীরে চমৎকার অট্টালিকা, ফুলের বাগিচা ও ফলের বাগান নজরে পড়ে। ফলের বাগানে ছিল বহু বিচিত্র ফল। এর মধ্যে সেরা ফল হলো লিচু। সেগুলো মধুর চেয়েও মিষ্টি, দেখতে ডুমুরের মতো। এছাড়া বাদামও আছে। পর্তুগিজ ঐতিহাসিক বারাসের লেখা ইতিহাস গ্রন্থ রচিত হয় 16 শতাব্দীর মধ্যভাগে, যে গ্রন্থে গিয়াসউদ্দিন মাহমুদ শাহের রাজত্বকালে গৌড় শহরের বর্ণনা পাওয়া যায়। গৌড়ের রাস্তাগুলো খুব চওড়া আর সোজা। প্রধান রাস্তাগুলোতে দেওয়াল বরাবর সারি সারি গাছ লাগানো। সেখানে লোকের সংখ্যা খুব বেশি। জনতা এবং যানবাহনের ভিড়ে রাজপথগুলো জনাকীর্ণ হয়ে থাকে। যারা রাজসভায় যেতে চায় তাদের ভিড় এত বেশি যে তাদের একজন আরেকজনকে অতিক্রম করে এগিয়ে যেতে পারে না। এই শহরের একটা বড় অংশ সুরম্য সুনির্মিত প্রাসাদে ভর্তি। 1533 খ্রিস্টাব্দে গোয়ার বাণিজ্য গভর্নর নুনো দা কুনহা খাজা শিহাবুদ্দিনকে সাহায্য করার এবং বাংলায় বাণিজ্য আরম্ভের ব্যবস্থা করার জন্য আফেন্সোদো মেলোকে 5টি জাহাজ এবং 200 লোক সঙ্গে দিয়ে পাঠান। চট্টগ্রামে পৌঁছে দে মেলো তার দূত আজবেদোকে 12 জন লোক দিয়ে বাংলার রাজার জন্য অনেক ঘোড়া ও অলংকার নিয়ে প্রায় 1200 পাউন্ড মূল্যের উপহার সমেত গৌড়ে পাঠালেন। তখন মাহমুদ শাহ সদ্য ভ্রাতুষ্পুত্রকে হত্যা করে রাজা হয়েছে। তার মন খুব খারাপ। তারপর পর্তুগিজদের পাঠানো উপঢৌকনের মধ্যে কয়েক বাক্স গোলাপ জল ছিল। এগুলো বার্নালদেস নামে একজন পর্তুগিজ জলদস্যু একটি মুসলমান জাহাজ থেকে লুট করেছিল। মাহমুদ এইগুলোকে সেই লুটের মাল বলে চিনতে পারলেন। এতে রেগে গিয়ে তিনি মনস্থ করলেন শুধু পর্তুগিজ দূতদের নয়, বাংলায় আগত সমস্ত পর্তুগিজকেই তিনি বধ করবেন। বাংলা থেকে তাদের সকল নাম নিশানা মুছে ফেলবেন। কিন্তু আলফা খান নামে একজন মুসলমান এবং জৈনক শতবর্ষ বয়স্ক মুসলিম সন্ন্যাসী তাকে বুঝিয়ে সুঝিয়ে এই কাজ করা থেকে বিরত করলেন। নতুন করে আর
রক্তস্রোত বইতে দিলেন না। সুলতান তখন পর্তুগিজ দূতদের বন্দী করলেন এবং অন্যান্য পর্তুগিজদের বন্দী করবার জন্য চট্টগ্রামে লোক পাঠালেন। আফেন্সো দে মেলোর সঙ্গে শুল্ক বিভাগের কর্মচারীর একদিন বচসা চলছিল। এমন সময় মাহমুদ সাহেব পাঠানো লোকটি মাঝখান থেকে কথা বলল এবং দে মেলোকে নৈশভোজনের জন্য আমন্ত্রণ জানালো। দে মেলো এই আমন্ত্রণ গ্রহণ করলেন, কিন্তু ভোজের মাঝখানে লোকটি অসুস্থতার ভান করে উঠে যায়। তখন একদল মুসলমান বন্দুক ও তীর ধনুক নিয়ে পর্তুগিজদের আক্রমণ করলো। দে মেলো ও 40 জন পর্তুগিজ সেই নিমন্ত্রণে এসেছিল। তারা প্রাণপণ যুদ্ধ করলে শেষ পর্যন্ত অনেকে নিহত হয়। অন্যেরা বাধ্য হয়ে আত্মসমর্পণ করলো। তাদের সঙ্গীরা সমুদ্র তীরে শূকর শিকার করছিল। মুসলমানেরা তাদের অতর্কিতে আক্রমণ করে অনেকে মেরে ফেলল। অন্যান্য লোকদের বন্দী করা হলো। পর্তুগিজদের 1 লাখ পাউন্ড মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। মাত্র 30 জন পর্তুগিজ হত্যাকাণ্ড থেকে অব্যাহতি পেয়ে বন্দী হয়েছিল। তাদের প্রথমে অন্ধকূপের মতো একটি ঘরে বিনা চিকিৎসায় রাখা হলো। তারপর একটা গোটা রাত্রি হাঁটিয়ে অনেক দূরে মাওয়া নামে একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। সেখানে থেকে তাদের গৌড়ে চালান দেওয়া হলো এবং গৌড়ে মাহমুদ শাহের লোকেরা পর্তুগিজ বন্দীদের সঙ্গে পশুর মতো ব্যবহার করে নরকের মতো একটি জায়গায় আটকে রাখলো। এই খবর শুনে নুনো দা কুনহা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আন্দেনিউ দে মেনেজেসকে 9টি জাহাজ ও 350 জন পর্তুগিজ দিয়ে চট্টগ্রামে পাঠালেন মাহমুদের কাছে কৈফিয়ত তলব এবং দে মেলো ও তার সঙ্গীদের মুক্ত করবার জন্য। মেনেজেস চট্টগ্রামে এসে তার দূত জর্জ আল কোব্রাদোকে মাহমুদ সাহেবের কাছে পাঠিয়ে বন্দীদের মুক্তি দাবি করলেন। সেই সঙ্গে তিনি জানালেন দূতের কোনো ক্ষতি করা হলে অথবা 1 মাসের মধ্যে তাকে ফিরতে না দিলে তিনি যুদ্ধ করবেন। দূত যখন মাহমুদের কাছে উপস্থিত হলো তখন মাহমুদ বন্দীদের মুক্তি না দিয়ে মেনেজেসকে একটি চিঠি পাঠালেন। গোয়ার গভর্নরের কাছে ছুতর, মনিকার এবং অন্যান্য মিষ্টি পাঠাবার জন্য অনুরোধ করে। এদিকে দূতের প্রত্যাবর্তন করতে 1 মাসের বেশি সময় হয়ে গেল। তখন মেনেজেস চট্টগ্রামের এক বৃহৎ অঞ্চলে আগুন লাগিয়ে দিলেন এবং বহু লোককে বধ ও বন্দী করলেন। মাহমুদ এই খবর শুনে খুবই উত্তেজিত হলেন। মেনেজেসের দূতকে বন্দী করার জন্য তিনি নির্দেশ দিলেন, কিন্তু ইতিমধ্যে দূত মেনেজেসের কাছে পৌঁছে গিয়েছিল। আফেন্সো দে মেলো ও তার দলবলকে হয়তো মাহমুদ বধ করতেন, কিন্তু এই সময় শের খান বাংলা আক্রমণ করাতে তার সিদ্ধান্ত পাল্টে গেল। তিনি দে মেলোকে বধ করার বদলে তার কাছে আত্মরক্ষার ব্যবস্থা সম্বন্ধে পরামর্শ চাইলেন এবং গোয়ার পর্তুগিজ গভর্নরের কাছে সাহায্য চেয়ে দূত পাঠাবেন বলে মনস্থির করলেন। এই সময় নুনো দা কুনহার কাছ থেকে দিয়াগো রেবেলা নামে আর একজন পর্তুগিজ ক্যাপ্টেন 3খানি জাহাজ নিয়ে সপ্তগ্রামে এসে পৌঁছালেন। রেবেলা সপ্তগ্রামে এসে প্রথমে কামবে থেকে আগত 2খানি ভিন্ন দেশের বড় বাণিজ্য জাহাজকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। নিজের ভাগ্নে ফিওগোদে ও ফুয়ার্তেন নামে আর একজন লোককে মাহমুদ সাহেবের কাছে পাঠিয়ে বললেন যে আফেন্সো দে মেলো ও তার লোকদের মুক্তি না দিলে তিনি মেনেজেসের অনুরূপ কার্যের পুনরাবৃত্তি করবেন। এতদিন চট্টগ্রাম থেকে মেঘনা নদী দিয়ে পর্তুগিজ দূতরা গৌড়ে গিয়েছিল। এই প্রথম তারা ভাগীরথী নদী দিয়ে গেল। এদিকে মাহমুদ তখন অন্য ধরনের মানুষ। তিনি পর্তুগিজ দূতকে সমাদর করে এবং সপ্তগ্রামের শাসনকর্তার কাছে চিঠি লিখে রেবেলার সঙ্গে ভালো ব্যবহার করে বসলেন। পর্তুগিজ গভর্নরের কাছে বন্ধুত্বের প্রমাণস্বরূপ দূত পাঠাচ্ছেন বলেও তিনি জানালেন। পর্তুগিজদের কাছে তিনি সাহায্য চাইলেন এবং তার বিনিময়ে কুঠি তৈরির জমি এবং দুর্গ তৈরির অনুমতি দেবেন বলে জানালেন। তিনি 21 জন পর্তুগিজ বন্দীকে রেবেলের কাছে ফেরত পাঠালেন এবং জানালেন যে আফসো দে মেলোর পরামর্শ দরকার বলে তাকে তিনি রেখে দিচ্ছেন। আফসো দে মেলো পর্তুগিজ গভর্নরকে চিঠি লিখে আশ্বস্ত করলেন। এদিকে শের খান তখন অগ্রসর হয়ে তেলিয়াগিরি পর্যন্ত পৌঁছেছেন। এই 2 গিরিপথ রক্ষা করার জন্য ভিল্লালাবোস ও জোয়াকরিয়ার অধীনে 2 জাহাজ পর্তুগিজ সৈন্য প্রেরিত হলো। তারা অমিত বিক্রমে যুদ্ধ করে শের খানকে গরিজ দুর্গ ও গৌড় থেকে 20 লিগ দূরে অবস্থিত ফারানুদু শহর অধিকার করতে দিল না এবং মাহমুদ শাহের কাঙ্ক্ষিত একটি বিখ্যাত হাতিকে অধিকার করলো। কিন্তু শের খান অন্য অরক্ষিত পথ দিয়ে 40,000 অশ্বারোহী সৈন্য, 1500 হাতি, 2 লক্ষ সৈন্য এবং 300 নৌকো নিয়ে গৌড়ে প্রবেশ করলেন। নির্বোধ মাহমুদ তাকে বাধা দিতে না পেরে আফেন্সো দে মেলোর নিষেধ সত্ত্বেও তার 13 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে শের শাহের সঙ্গে সন্ধি করলেন। যদিও মাহমুদ শের শাহের সঙ্গে যুদ্ধে জয়লাভ করতে পারেনি,
তাহলেও তিনি পর্তুগিজদের বীরত্ব দেখে অত্যন্ত খুশি হয়েছিলেন। আফেন্সো দে মেলোকে তিনি প্রচুর পুরস্কার দিলেন এবং কুঠি ও শুল্ক গৃহ নির্মাণের জন্য অনুমতি দিলেন। চট্টগ্রাম ও সপ্তগ্রামে যথাক্রমে নুনো ফার্নান্দেস ও জোয়া কোরিয়ার অধীনে একটি বড় ও অন্য একটি ছোট শুল্ক গৃহ স্থাপিত হলো। পর্তুগিজরা অনেক জমি ও বাড়ি পেল, হিন্দু মুসলমান অধিবাসীদের কাছ থেকে খাজনা আদায়ের অধিকার এবং আরও নানা রকম সুযোগ সুবিধা তাদের দেওয়া হলো। সুলতান পর্তুগিজদের এতখানি ক্ষমতা এবং পাকাপোক্ত অধিকার দান করেছেন দেখে লোকজন অবাক হয়ে গেল। এটি ছিল মাহমুদের চরম নির্বুদ্ধিতার আরেকটি দৃষ্টান্ত। বলা বাহুল্য, এর পরিণাম বাংলার পক্ষে মোটেই শুভ হয়নি, কারণ এরপর থেকে বাংলার নদীপথে পর্তুগিজদের অত্যাচার চরমে ওঠে। মাহমুদ শাহ তাদের এমন শক্ত ঘাঁটি প্রতিষ্ঠার সুযোগ দিয়েও অত্যাধিক ক্ষমতা দান করায় পর্তুগিজরা তার ব্যাপক অপব্যবহার করে। এরকম অনুকূল সুযোগ দেখে অন্যান্য পর্তুগিজরাও তখন বাংলায় আসতে থাকে। এতোমধ্যে কাম্বের লোকদের সঙ্গে পর্তুগিজদের প্রচণ্ড যুদ্ধ বেঁধেছিল। পর্তুগিজ গভর্নর মাহমুদের কাছে দূত পাঠিয়ে আফেন্সো দে মেলোকে ফেরত চাইলেন, কারণ কাম্বের যুদ্ধের জন্য তাকে তার প্রয়োজন। মাহমুদকে তিনি জানালেন এই যুদ্ধের জন্য তিনি তাকে তখনই কোনো বন্দীকে সাহায্য দানের প্রতিশ্রুতির জামিন স্বরূপ রেখে আফেন্সো দে মেলো সহ অন্যান্য পর্তুগিজদের মুক্ত করে দেবেন। কিন্তু এর অব্যবহিত পরেই শেরশাহ আবার গৌর আক্রমণ ও অধিকার করেন। নুনো দা কুনহা পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী মাহমুদকে সাহায্য করার জন্য ভাস্কো পেরেজ তার অধীনে 9 জাহাজ সৈন্য পাঠিয়েছিলেন, কিন্তু এই সাহায্য এসে পৌঁছাবার আগেই মাহমুদ শেরশাহের সঙ্গে যুদ্ধে সম্পূর্ণভাবে পরাজিত হয়ে পরলোক গমন করেছিলেন। পর্তুগিজ জাহাজগুলো যখন চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালো তখন বাংলাদেশ শেরশাহর অধিকারে। ভারথেমা 1503 খ্রিস্টাব্দে পর্যটক ভারথেমা বাংলাকে এমন এক বিশেষ স্থান হিসেবে বর্ণনা করেছিলেন যা উর্বরতা ও সকল প্রকার প্রাচুর্যে পৃথিবীর যে কোনো শহরের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে।